বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব আমার দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 23 নম্বর ব্যাচের 6 নম্বর ক্লাসে। আজকের ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায় নাম হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই অধ্যায়ে যে বিষয়টা আলোচনার বিষয় থাকবে গড় মধ্যক প্রচুরক। গড় মধ্যক প্রচুরক এখান থেকে একটা প্রশ্ন আমরা কমন পেতে পারি। খ পার্টে একটা পেতে পারি এবং গ পার্টে শিওর একটা পেতে পারি। খ পার্টে আপনার অনেক সময় প্রচুরক পড়ে, অনেক সময় গড় পড়ে, অনেক সময় মধ্যমা পড়ে, কিন্তু গ পার্টে একটা শিওর থাকবে এই চ্যাপ্টার থেকে। তো তারই ধারাবাহিকতায় আমরা এই চ্যাপ্টারটাকে আমরা কিভাবে ভাগ করব, কিভাবে ভাগ করে নিলে আমাদের সহজ হবে, সেটা আপনাদেরকে একটু বোঝাই। তো আমরা জানি উপাত্ত হলো দুই প্রকার। উপাত্ত উপাত্ত হলো দুই প্রকার। একটা হলো অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত আর একটা হলো বিন্যস্ত। এটা হলো বিন্যস্ত। আচ্ছা, অবিন্যস্ত বলতে কি বুঝি আর বিন্যস্ত বলতে আমরা কি বুঝি? অবিন্যস্ত বলতে কি বুঝি আর বিন্যস্ত বলতে কি বুঝি, এটা কি আমরা কেউ জানি? আপনাদের মধ্যে কেউ কি জানেন? জি জি স্যার। আচ্ছা, বলেন দেখি বলছেন। তো অবিন্যস্ত হলো 5, 15, 7, এভাবে মানে অবিচ্ছিন্ন থাকবে, মানে আচ্ছা, ক্রম ওকে অনুসারে সাত থাকবে না। ওকে, প্লিজ মিউট। প্লিজ মিউট, সবাই মিউট করেন প্লিজ। প্লিজ সবাই মিউট করেন। প্রশান্ত শিকদার মিউট করেন, উজ্জ্বল মিউট করেন প্লিজ। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। অবিন্যস্ত বলতে যে উপাত্তটা এলোমেলো অবস্থায় থাকে, যে উপাত্তটা এলোমেলো অবস্থায় থাকে, যেমন 5, 10, 7, 12, -3, এমন উপাত্ত থাকলে মনে রাখবেন এটা এলোমেলো অবস্থায় আছে, অর্থাৎ এটা হলো অবিন্যস্ত উপাত্ত। আবার বিন্যস্তকে আমরা দুটো ভাগ করে থাকি। একটা হলো অশ্রেণীকৃত। অশ্রেণীকৃত আর একটা হলো শ্রেণীকৃত। অশ্রেণীকৃত বলতে এটা আমরা কেমন ভাবে করতে পারি, যেমন এক্স দিয়ে আছে, এফ দিয়ে আছে, যেমন 10, 15, 20। এটা হলো উপাত্ত, এটা হলো গণের সংখ্যা, ধরো 5, 7, 9। আর শ্রেণীতে বলতে শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, যেমন 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 30, ইত্যাদি ইত্যাদি, 7, 9। আচ্ছা, এটা হলো অবিন্যস্ত পদার্থ আর বিন্যস্ত দুটো ভাগ, একটা হলো অশ্রেণীকৃত, একটা হলো শ্রেণীকৃত। আচ্ছা, সবাই কি ক্লিয়ার হয়েছে না এই বিষয়টা? কোন পজিশনটা কেমন থাকবে? মানে জি এইটা, স্যার। এটা পার্থক্য হলো এর সিঙ্গেল সিঙ্গেল পার্ট। আর এখানে দেখেন এত থেকে এত পর্যন্ত, এত থেকে এত পর্যন্ত। তাহলে এইটাকে বলে থাকি অশ্রেণীকৃত, এটাকে বলে থাকি আমরা শ্রেণীকৃত। সবাই কি ক্লিয়ার হয়েছেন? একটু কথা বলেন তো। ইভা, ইভা জি কি বুঝতে জি পেরেছেন? স্যার। ইভা বুঝতে জি পেরেছেন? স্যার বুঝছি। জি স্যার বুঝছি। আচ্ছা, ফারজানা ইয়াসমিন বুঝতে পেরেছেন? জি স্যার। মিজান বুঝতে পেরেছেন? মিজান? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের এরপরে যতগুলো অধ্যায় স্যার আছে আমি বুঝি নাই। জি বুঝিনি? কি বুঝিনি বলেন। স্যার পুরোটাই আরেকবার বলেন, আমি আচ্ছা, বুঝতে পারছি না। উপাত্ত হলো দুই প্রকার, একটা হলো অবিন্যস্ত, একটা হলো বিন্যস্ত। অবিন্যস্ত বলতে আমরা বুঝি যে উপাত্তগুলো এলোমেলো অবস্থায় থাকবে, এটাকে আমরা অবিন্যস্ত বলে থাকি। আর বিন্যস্ত দুটো ভাগ আছে, একটা হলো অশ্রেণীকৃত, একটা হলো শ্রেণীকৃত। শ্রেণীকৃত এটা এটা সম্পর্কে তো জানেন, যে এত থেকে এত, এত থেকে এত, তার গণসংখ্যা এত এত। এটা হলো শ্রেণীকৃত। আর অশ্রেণীকৃত বলতে এখানে ডবল না থেকে এত থেকে এত না পর্যন্ত থেকে একটা নির্দিষ্ট একটা সংখ্যা থাকবে, এটাকে বলি আমরা অশ্রেণীকৃত, এটাকে বলি শ্রেণীকৃত। বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার ঋত্বিক? বুঝেছি। আচ্ছা, ওকে। আমরা এই অধ্যায় না, শুধু এর পরবর্তী যতগুলো অধ্যায় আছে আমরা তিন ক্যাটাগরিতে প্রশ্ন করব।
মানে সমাধান করব। একটা, দুইটো, তিনটে। একটা একটা চ্যাপ্টার করতে আপনাদের 3 টাকা, সর্বনিম্ন 3টে করে ক্লাস লাগবে। একদিন এই নিয়মটা শেখাবো, একদিন এই নিয়মটা শেখাবো, একটা ক্লাসে এই নিয়মটা শেখাবো। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো অবিন্যস্ত, এটা হলো বিন্যস্ত অশ্রেণীকৃত, এটা হলো শ্রেণীকৃত। আচ্ছা, আমরা এমন ধরনের প্রশ্ন সম্পর্কে একটু জেনে আসি। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, যেমন যেমন 9, 12, 10, 17, 13 উপাত্ত ধরো এমন আছে। সেই ক্ষেত্রে আমরা গড়ের সূত্র কি করব, মধ্যমার সূত্র কি করব, মানে প্রচুরকের ক্ষেত্রে কি করব সেটা আমরা জেনে আসবো। প্রথমে আসি রিকোয়ারমেন্ট অন গড় নির্ণয়। গড় নির্ণয় এমন ধরনের প্রশ্ন থাকলে গড়ের সূত্রটা হবে গড় এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন, এক্স বাই এন। সেক্ষেত্রে আমরা সামেশন এক্স বলতে আমরা বুঝি মোট উপাত্তের সংখ্যা, মোট বা উপাত্তগুলোর যোগফল। আমরা বলতে পারি উপাত্তগুলোর যোগফল বা উপাত্তগুলোর সমষ্টি, উপাত্তগুলোর সমষ্টি। আর এন বলতে উপাত্তগুলোর সংখ্যা, মানে কয়টা উপাত্ত আছে। 2 নম্বর রিকোয়ারমেন্ট, যদি এমন প্রশ্ন থাকে সেক্ষেত্রে বলে মধ্যমা নির্ণয় করো। মধ্যমা নির্ণয়, মধ্যমার ক্ষেত্রে আমরা দুটো সূত্র অ্যাপ্লাই করতে পারি। একটা হলো জোড়ের ক্ষেত্রে, একটা হলো বিজোড়ের ক্ষেত্রে। আচ্ছা উজ্জ্বল একটু আনমিউট করেন তো, উজ্জ্বল। জি স্যার। আচ্ছা, মনে করেন আমরা এই অঙ্কতে মধ্যমা নির্ণয় করবো। এখানে সংখ্যা কয়টা আছে দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? স্যার বীজের সংখ্যা। আচ্ছা, আপনি আপনাদেরকে ক্লিয়ার করছি প্লিজ। হ্যাঁ, মিউট রাখবেন, হ্যাঁ। উপাত্ত যদি বিজোড় থাকে এভাবে নোট করে নেবেন। উপাত্তের সংখ্যা যদি বা বিজোড় থাকে, যদি বিজোড় বিজোড় থাকে, সেক্ষেত্রে সে ক্ষেত্রে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন 7, 10, 12, 18, 15। কটা সংখ্যা দিচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সংখ্যা কটা? পাঁচটা। এভাবে লিখে রাখবেন, পাঁচটি, সরি, পাঁচটি, পাঁচটি, এটা হ্যাঁ। মোট কয়টি? পাঁচটি। তাহলে এটা কি বিজোড় সংখ্যা? সেই ক্ষেত্রে সূত্র হবে মধ্যমা ইকুয়াল n প্লাস 1/2 তম পদের মান। উপাত্তের সংখ্যা যদি জোড় থাকে, যদি জোড় থাকে, সেক্ষেত্রে মধ্যমার সূত্র হবে n/2 তম উপাত্ত যোগ n/2 প্লাস 1 তম উপাত্ত, আর ধরলো না, বাই 2। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? একটু কথা বলেন তো। আচ্ছা, এর একটা উদাহরণ আমরা দেই নাই, মেবি এর একটা উদাহরণ দিয়ে আমার ভালো ছিল। আমি উদাহরণটা আগে দিয়ে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমরা সময় লাগুক, ক্লাস সময় লাগুক, কিন্তু আপনার জন্য ক্লিয়ার ধারণা পান, আর নোটটাও যেন ক্লিয়ার থাকে।
যেমন যেমন 7, 10, 12, 18, 15, অথবা এখানে 15টা আমি মুছে দিচ্ছি। কয়টা সংখ্যা আছে এখানে? 4টি। 4টি সংখ্যা। সেক্ষেত্রে মধ্যমা সূত্র হবে মধ্যমা ইকুয়াল n/2 তম উপাত্ত যোগ n/2 প্লাস 1 তম উপাত্ত বাই 2। আচ্ছা, এই পর্যন্ত উজ্জ্বল কি বুঝতে পেরেছেন? উজ্জ্বল কুমার। জি স্যার। জি স্যার। আচ্ছা, মিজান, কোনো কোশ্চেন আছে কি মিজান? জি না স্যার, বুঝতে পেরেছি। ইভা? জি স্যার, বুঝছি। একটু লাউডলি বলবেন, আপনার কথা খুব স্লো শোনা যাচ্ছে। মেবি ফারজানা? জি স্যার। মানে ফারজানার কাছে একটা কোশ্চেন আছে। আমি যে জোড় বিজোড়ের কথা বলেছি, সংখ্যা জোড় বিজোড়ের না, কয়টা আছে এইটা জোড় বিজোড়ের। কয়টা আছে ওইটা ধরবি জোর। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এখানে 5টি সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। এখানে 1, 2, 3, 4টি সংখ্যা, এটা জোড় সংখ্যা। সেই ক্ষেত্রে সূত্রগুলো চেঞ্জ হবে, মনে থাকবে। জি স্যার। জ্যোতি বুঝতে পেরেছেন? জ্যোতি? জ্যোতি? প্রসেন শিকদার? প্রসেন শিকদার? আর আমার ওয়াইফাই কানেক্ট একটু প্রবলেম হচ্ছিল, এখন আসলাম। আচ্ছা, আপনি ওই যখন আমরা সলিউশন করবো সেখানে ঠিক করে নেবেন, ঠিক আছে? প্রসেন শিকদার জি কোনো স্যার। সমস্যা আছে? না স্যার। রেজওয়ান আহমেদ? তোয়া? তুলি? না স্যার। আচ্ছা, ওকে, না ধন্যবাদ। স্যার, শুনছি। এবার আমরা প্রশ্নকের রিকোয়ারমেন্ট 3, প্রচুরক নির্ণয়। আচ্ছা, প্রচুরক বলতে আমরা ছোটবেলাতে শিখে এসেছি, যে সংখ্যাটা সর্বাধিক বার থাকে সেটা হলো প্রচুরক। প্রথম নোট, যে উপাত্তটি সর্বাধিক বার থাকবে, সর্বাধিক বার থাকবে থাকবে সেই উপাত্তটি হবে প্রচুরক। সেই উপাত্তটি হবে প্রচুরক। যেমন 7, 10, 12, 18, 7, 16। এখানে তুলি আনমিউট করো, তুলি। জি স্যার। এখানে বলেন তো, এই লাইনে প্রচুরক কোনটা হবে? স্যার, 18। সবচেয়ে বড় সংখ্যা আমি এখানে কিন্তু বলিনি, সবচেয়ে বড় সংখ্যা বলিনি। আমি এখানে কি বলেছি, লাইনটা একটু পড়েন তো। যে উপাত্ত যে উপাত্তটি সর্বাধিক বার থাকবে, সর্বাধিক বার থাকবে। আচ্ছা, এখানে 10 কবার আছে? স্যার, 7। সরি স্যার, ভুল হয়ে গেছে, 7। আচ্ছা, 10 সবচেয়ে বড় সংখ্যা না। বিষয়টা হলো সংখ্যাটা কয়বার আছে। সব সংখ্যা একবার করে আছে। আর এখানে দেখেন 7টা দুবার আছে। 7টা কবার আছে? 2বার আছে। স্যার, কথাটা বোঝা ভুল গেল? হয়ে গেছিল, মানে আমি 7 বা 7 দুইটা দেখতে পাইনি। তো আচ্ছা আচ্ছা, তার ঠিক জন্য আছে। ভুল হয়েছে। মানে সর্বাধিক বার যেটা থাকবে সেটা হলো 25। আচ্ছা, এখানে টুইস্ট আরেকটা আছে। টুইস্টটা কি একটু বলে দিই আপনাদেরকে। আরেকটা নিয়ম আছে, আরেকটা মধ্যমা সূত্র আছে। সেটা সূত্রটা, যদি উপাত্ত উপাত্ত যদি সর্বাধিকবার মিল থাকে, উপাত্ত যদি সর্বাধিক বার
মিল থাকে থাকে বা উপাত্ত গুলো যদি একবার করে থাকে, একবার একবার করে থাকে থাকে যেমন আমি দুটো তো উদাহরণ দিচ্ছি। এবার তোয়া নিমিট করবেন, তোয়া 7, জি স্যার। 10, 12, 18, 7, 16, 10 বা 12। আচ্ছা এখানে বলেন তো এই ক্ষেত্রে প্রতিরোধ কোনটা হবে? স্যার এখানে 7 2বার আছে আর 12 2বার আছে। তাহলে কি প্রতিরোধ কোনটা হবে? প্রতিরোধ কি দুটো হবে? আমি জানতে চাচ্ছি প্রতিরোধ কি দুইটা হবে, এক্ষেত্রে কোনো যেহেতু সূত্র দুটো আছে? দুইবার আছে। দেখেন, 7ও দুবার আছে, জি স্যার। আবার 12 দুইবার আছে। তাহলে দুইবার দুইবার করে মিল আছে, তাই না? সেই ক্ষেত্রে আমরা জি প্রতিরোধের স্যার। সূত্রটা কি হতে পারে, তাই না? একটা কোশ্চেন থাকছে। জি। জি স্যার। আচ্ছা, আমি ক্লিয়ার করেছি। আরেকটা নিয়ম আছে, 7, 10, 12, 18, 16। তাহলে এই ক্ষেত্রে প্রতিরোধ কোনটা হবে? কথা বলবেন, এই ক্ষেত্রে প্রতিরোধ কোনটা হবে? দেওয়া স্যার এখানে সব বড় তো একবার সংখ্যা করে। হচ্ছে 18। না না, হুম। সব তো একবার করে না। বড় সংখ্যাটা ফ্যাক্ট না, হ্যাঁ হ্যাঁ। কয়বার আছে এটা ফ্যাক্ট। এখানে কয়বার করে আছে একটা একটা সংখ্যা? জি স্যার। সবই তো একবার একবার করে করে। আছে না। জি স্যার। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝেননি মনে হয়। এখানে সবচেয়ে দেখেন সব সংখ্যা একবার ছিল, কিন্তু 7 ছিল দুইবার। তাহলে সেই ক্ষেত্রে প্রচুরক জি 7। স্যার। নিয়ম, নিচের নিয়মটা দেখেন, এখানে সব সংখ্যা একবার করে আছে, কিন্তু 7ও দুইবার আছে, 12ও দুইবার আছে। সেক্ষেত্রে যদি আবার 7 3বার থাকতো, 12 দুইবার থাকতো, তাহলে 7 প্রচুরক হতো। কিন্তু 7ও দুবার আছে, 12ও দুবার আছে। সেই ক্ষেত্রে প্রচুরকের সূত্রটা চেঞ্জ থাকবে। কোন সূত্রটা আসবে? প্রচুরক সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। মনে থাকবে? এটা হলো কার্ল পেয়ারসনের সূত্র, মনে থাকবে? কার্ল পেয়ারসনের সূত্র। তাহলে এই ক্ষেত্রে সূত্র হবে এইগুলো, মনে থাকবে? এর নোট এটা মনে থাকবে কি আপনাদের? দুটো রুলস কিন্তু। রুলস করা দুটো। সর্বাধিক বার যেটা থাকবে সেটা তো হচ্ছে, আর যদি সর্বাধিক বার না হয়ে কোনো সংখ্যা একাধিক বার যদি মিল থাকে, বা কোনো সংখ্যা যদি একবার করে থাকে, সেক্ষেত্রেও এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সবাই কি বুঝেছেন? একটু কথা বলবেন, উজ্জ্বল কুমার। স্যার জি সূত্রটা স্যার। আরেকবার পড়ি বলুন স্যার। 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়, 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়, এটা হলো কার্ল পেয়ারসনের সূত্র, মনে থাকবে? স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন, অবশ্যই বলেন, আপনাদের কথা উত্তর দেওয়ার জন্য তো আমি আছি। স্যার প্রসূরক এখানে দ্বিতীয়টাই 7 আর 12 দুইটা না স্যার প্রসূরক হবে? হুম। না না না, প্রচুর ওই দুইটা আমি তো এখানে নোটে দেখেন লিখেছি। উপাত্ত যদি সর্বাধিক বার মিল থেকে, অর্থাৎ দেখেন 7 দুইবার আছে, 12 দুইবার আছে, হ্যাঁ। তাহলে 7 আর 12 প্রশ্ন হতে পারে না। যে কোনো একটা করতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে এমন ধরনের প্রশ্নের ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করতে হবে এটা, 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। আবার কোন সংখ্যা দুইবার নাই, সব সিঙ্গেল একবার করে আছে, তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন কি হবে আচ্ছা। না? সেই ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করতে হবে এটা। বুঝতে পেরেছেন আমার কথা? ঠিক আছে স্যার। এবার কি স্যার বুঝতে আমার একটা পেরেছেন? কথা অবশ্যই জি অবশ্যই বলেন, স্যার আমি কি বলছি, করছেন? ওই যে প্রচুরকের যে হচ্ছে ইয়াটা আছে, সূত্রটা ওই 3 আর 2, এটা কি বাংলাতেই লিখবো না ইংলিশে লিখবো? এখন যদি প্রশ্ন আপনি সংখ্যাগুলো ইংলিশে লিখতে চান তাহলে ইংলিশে লিখবেন, আর সংখ্যাগুলো যদি বাংলায় লিখতে চান তাহলে বাংলায় লিখবেন। আচ্ছা ঠিক আছে, এটা জানার ছিল। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জানতে চাচ্ছি আমি। কোশ্চেন আছে আপনাদের কারোর? কারোর জানার আছে কিছু?
স্যার এই সূত্রটা তো আপনি দিলেন, ওই যে 3 গুণ মধ্যমান আচ্ছা আমি মাইনাস, কিন্তু ক্লিয়ার। স্যার কিভাবে বের করবো? আচ্ছা সেক্ষেত্রে মধ্যমা গড় আপনাকে শিখাবো আমি। আপনি সূত্রটা হ্যাঁ বুঝতে পেরেছেন তো, যে কোন ক্ষেত্রে কোন হ্যাঁ। সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? আমি এটা জি বোঝাতে চাচ্ছি। স্যার। হ্যাঁ, এটা হ্যাঁ বুঝলেই আপাতত আপাতত এটা বুঝলেই হবে। আমি তো ক্যালকুলেশন বুঝাবো আপনাদেরকে। আচ্ছা। ওকে। ওকে। আর কারোর কোনো কোশ্চেন না হলে আমরা ও, অঙ্কে যাব। অঙ্কে যাব, কারোর যদি কোশ্চেন না থাকে আমরা অঙ্কে যাব। আর নিচেরটা স্যার কি হবে ওটা বললেন না তো? কোনটা কোনটা? এই যে 7 10, সরেন স্যার আপনি একটু। এই এই দুটো 7 10 সূত্রের আমি বলি, আমি না আমি না কিন্তু স্যার, এটা বলেছি, এটা আপনি নিচের হয়তো এটা বুঝতে 7 পারেননি। 10 12 18 16, 7 10 এটার ক্ষেত্রে কি হবে প্রায়? হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ার করে বলেছি, দেখেন আমি আবার বলছি আপনাকে। যদি উপাত্ত সর্বাধিকবার মিল থাকে একটা, বা উপাত্তগুলো যদি একবার করে থাকে, এই যে একবার করে, এটার ক্ষেত্রে সূত্র এটা হবে, এটার ক্ষেত্রে সূত্র এটা হবে। আপনি কি বুঝতে পেরেছেন? প্লিজ একটু রেসপন্স করবেন, একটু ফাস্ট করবেন। জি স্যার, জি বুঝতে স্যার, পেরেছেন? জি জি জি। বোঝা গেছে স্যার। আচ্ছা, ওকে ওকে। এবার আমরা একটা অঙ্কে যাচ্ছি। এই ধরনের অঙ্কে আমরা সাধারণত খ পাঠে পড়ি। সাধারণত খ পাঠে থাকে, নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু থাকে অধিকাংশ বোর্ডে দেখবেন আছে। আচ্ছা, আমরা প্রশ্নে যাব। কোনে বের করলাম? পেয়েছি। উপাত্ত থেকে গড় নির্ণয় করো। 21, 22, 15, 20, 18, 30, 28, 41, সরি 81 হয়ে গেছে, 41, 35, 36। খেয়াল করি সমাধান। উপাত্তগুলোর যোগফল কি লিখবেন? উপাত্তগুলোর যোগফল, ওই যে যোগফল, সামেশন এক্স, মনে থাকবে সামেশন এক্স। এগুলো আমরা যোগ করে করে লিখবো। এইভাবে লিখবেন 21 যোগ 22 যোগ, কেউ যোগ করবেন একজন, 15 যোগ 20 যোগ 18 যোগ, ধরো হচ্ছে না, আমি নিজে চলে আসবো, যোগ 30 যোগ 28 যোগ 41 যোগ 35 যোগ 36। যোগফলটা কত কেউ বলতে পারবেন? কেউ দুইশো যোগফলটা করবেন। ছেষট্টি স্যার। জি, 200, 266। 66, 66। জি স্যার। আচ্ছা। এবং উপাত্তগুলোর সংখ্যা, সংখ্যা n ইকুয়াল, কয়টা সংখ্যা এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10। তাহলে লিখবো, আমরা জানি, জানি গড় এক্স বার ইকুয়াল সামেশন, সরি 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 সরি, ডিপলে চলে গেছে, সামেশন এক্স বাই এন। এইভাবে দাগ দিয়ে লিখবেন এখানে সামেশন এক্স 266, আর এন হলো 10, 266/10। তাহলে অ্যান্সার পেচ্ছি আমরা, এখানে করলাম 22, এটা এর পাশে রাখবেন দাগ দিয়ে, হ্যাঁ। এরপরে পেজে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এক লাইনে লিখলেই হয়ে যেত অ্যান্সারটা। এখানে লিখছি তাহলে 26.6 অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার।
এটা আমি সরাই লিখছি না, এই ধুলা লেগে যাচ্ছে। এর অ্যান্সারটা হলো 26.6। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে যে বুঝিনি এমন কেউ আছে? ইভা বুঝেছেন? ইভা, ইভা বুঝেছেন? জি স্যার, বুঝছি। ফারজানা, জ্যোতি, জ্যোতি তুমি কি বুঝেছো? জি স্যার, বুঝেছি। আচ্ছা আচ্ছা। এই অঙ্কটা দিয়ে আমরা আরেকটা অঙ্ক যাচ্ছি, মধ্যমা নির্ণয় করবো। এই অঙ্কটা দিয়েই করবো। নিম্নের উপাত্ত থেকে মধ্যমা নির্ণয় করো। মধ্যমা নির্ণয় নির্ণয় করো। আচ্ছা, উপাত্তগুলো ওই সেম, 21, 22, 15, 20, 18, 30, 30, 28, 41, 35, 36। মনে রাখবেন, অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যমান নির্ণয় করতে হলে সর্বপ্রথম যে কাজটা থাকবে, উপাত্তগুলোকে আগে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। মনে রাখবেন, আমি নোট করে নেবেন। সমাধান: এখানে লিখবেন উপাত্তগুলোকে গুলোকে মানে ক্রমানুসারে সাজিয়ে পাই। মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। ওফ, বোরিং প্রবলেমস। সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাবেন। অথবা লিখতে পারেন উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অথবা মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে উপাত্ত সবচেয়ে ছোট সংখ্যা কত? আমাকে হেল্প করবেন একটু। সবচেয়ে ছোট সংখ্যা, আমরা একটু কালারটা চেঞ্জ 15 করে স্যার। দিচ্ছি। সবচেয়ে ছোট সংখ্যা হলো 15। 15। আচ্ছা, 16 আছে এর মধ্যে? নাই। 17 নাই। 18 আছে। 18 আমি মার্ক করছি একটু বোঝার সুবিধা। 18, 19, 20 আছে। 21 আছে। 22 আছে। 23 নাই, 24 নাই, 25 নাই, 26 নাই, 27 নাই, 28 আছে। 28, 29, 30, 30 আছে। আহ 31 নাই, আর 35 আছে না? 35, 36, আর 41। সবাই কি বুঝেছেন? উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। উপাত্তগুলোকে মানের স্যার ক্রমানুসারে লাস্টে 41 হবে। 40 হয়ে গেছে স্যার, ও 41। সরি সরি, হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আসলে সত্যি কথা বলতে কি, আহ লাইভে সরাসরি অনেক স্যার আছে, এগুলোকে স্লাইড তৈরি করে নেয়। তাহলে কি স্টুডেন্ট একটু কম বোঝে, কিন্তু স্যারের কষ্ট কম হয়। কিন্তু আমি চেষ্টা করি ডিরেক্টলি, মানে হাতে কলমে করানোর জন্য। আপনাদের কি এভাবে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার, সুন্দর না স্যার, বুঝতে এভাবেই পারছি। ভালো হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে কি করবেন, কোনো মধ্যমা অবিন্যস্ত পদ্ধতিতে কোনো মধ্যমা নির্ণয় করতে হলে সর্বপ্রথম মানের ক্রম অনুসারে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাই নিতে হবে। নেয়ার পরে আচ্ছা, এখানে লিখবেন, এখানে এন ইকুয়াল কয়টা উপাত্ত আছে এখানে দেখেন তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। আচ্ছা, এটা জোড় না বিজোড় সংখ্যা? এভাবে লিখবেন, যা জোড় সংখ্যা, বা জোড়, যা জোড়, হ্যাঁ, এটা লিখলেও হবে। তাহলে আমরা সূত্র করব, আমরা জানি। মিজান, সূত্রটা বলেন। n/2 মধ্যমা মধ্যমা ইকুয়াল টু হ্যাঁ, এন বাই টু n/2 প্লাস তম, না, তম এন বাই টম, পদ এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান n/2 প্লাস 1 তম তম পদ পদের মান। বাই টু। না, এটা হলো জোড়ের সূত্র, এটা হলো জোড়ের সূত্র, এটা হলো জোড়ের সূত্র। এটা কি জোড়? আমি কোথায় পেলাম এই 10টা? কোথায় পেলাম বলেন তো? রিজন বলেন তো, এই 10টা কোথায় পেলাম আমি? রেজন একটু রেস- এ, উজ্জ্বল বলো, 10টা আমি কোথায় পেলাম?
থেকে স্যার। উপাত্তগুলোর সংখ্যা স্যার 10, ওই জন্য। হ্যাঁ, এই উপাত্তগুলোর সংখ্যা 10। এটা কি জোড় সংখ্যা না বিজোড়? তো জোর স্যার। সেই ক্ষেত্রে এই জন্য আমরা এখানে জোড় সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখানে যদি সংখ্যা 9 হতো তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করতাম? বিজোড়। বিজোড়ের সূত্র। আচ্ছা, এর মানটা আমরা পাঠিয়ে দিচ্ছি। এন এর মান হলো 10/2, আপনারা লিখবেন, আমি ডট ডট দিয়ে গেলাম। এন এর মান হলো 10/2 তম পদের মান, প্লাস 10/2 প্লাস 1 তম পদের মান। আমি ডট ডট দিচ্ছি, কিন্তু আপনারা লিখবেন। তাহলে এখানে কাটাকুটি করলে কি হচ্ছে? আহ 5 প্লাস, এদের আমি কাটাকুটি করি এখানে, দেখেন। 5, এটা হলো 5, 5 আর 1 6। তাহলে 5তম পদ, 5তম উপাত্ত, তম উপাত্ত যোগ কয়তম উপাত্ত? 5 আর 1 6তম উপাত্ত, তম উপাত্ত বাই 2। অর্থাৎ 5তম উপাত্ত কোথায় পাবেন বলেন তো? 5তম উপাত্ত কোথায় পাবেন? 5তম উপাত্ত কোথায় পাবেন? এই যে এক, এখানে আমরা সাধারণত মানে একটু এইটাতে লিখতে দেখবেন না, সাধারণত থেকে দেখবেন 1 2 3 4 5, এ হলো 5 আর এ হলো 6। তাহলে 22 যোগ 28, এখানে অ্যান্সার হবে 22 যোগ 28 যোগ 28/2। তাহলে 22 যোগ 28 50/2, অর্থাৎ হলো 25 আনসার। সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন? একটু কথা বলেন দ্রুত, শর্ট টাইম জি আছে। স্যার। আচ্ছা আচ্ছা। জি স্যার। আচ্ছা, স্ক্রিনশট দেন জি নিন তো স্যার, তাহলে। বুঝি। স্ক্রিনশট দেন প্লিজ। আপনি পুরোতে স্ক্রিনশট দেবেন একদম। প্লিজ স্ক্রিনশট দেন দ্রুত, দ্রুত। দিয়েছে স্যার। আচ্ছা, দিয়েছেন। এটা বলবেন, দেয়া হয়ে গেলে বলবেন। জি দিয়েছে স্যার, স্যার। পরেরটা দিয়েছি স্যার, হুম, দিয়েছি, এটা দিয়েছি, এটা শেষ স্যার। আচ্ছা, একটা পেজ ফাঁকা রাখছি কারণটা আছে। এখন যদি বলে, উফ, দ্রুত কাজ হয় না, কখনো টাইম শেষ হয়ে যাচ্ছে তো। স্যার আমার একটা কথা ছিল স্যার। অবশ্যই বলেন। স্যার আমার নেটওয়ার্ক খুব পোর ছিল, যার জন্য আমি না ওই যে 5তম প্লাস 6তম ওখান থেকে না আমরা কিছুই শুনতে পাই নাই। আচ্ছা, কাইন্ডলি যদি আবার। এই যে এখানে মার্কিং করেছি, 1 2 3 4 5, আরে সহি তোমার সংখ্যা সাধারণত দেখবেন, সাধারণ সংখ্যাতে দেখবেন। আচ্ছা, আমরা এবার একটা প্রচুরক নির্ণয় করবো। প্রচুরকের একটা অঙ্ক করবো। আচ্ছা, এইটা প্রশ্ন আছে, 7 10 12 12 11 15। তাহলে সমাধানে কি লিখবে? সমাধান এখানে সর্বাধিক গণসংখ্যা, সর্বাধিক গণ বা উপাত্ত, সবচেয়ে উপাত্ত লিখলে ভালো হয়। সর্বাধিক উপাত্ত 12 2 বার।
আছে। সুতরাং সুতরাং প্রচুরক প্রচুরক রোগ সমান সমান বার। এটা কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। জি স্যার। ক- এটা লিখে দেবেন শুধু, যে এখানে সর্বাধিক উপাত্ত 12 দুইবার আছে, সুতরাং প্রচুরক সমান সমান 12। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আপনার কাছে একটা কোশ্চেন আছে আমার। যদি এই অঙ্ক থেকে প্রচুরক করতে বলে, তাহলে মধ্যমার জায়গায় বললো প্রচুরক করো, প্রচুরক করো। সেই ক্ষেত্রে দেখেন তো এখানে কোনো সংখ্যা কি সর্বাধিক বার আছে? সব একবার করে আছে না? জি স্যার। আছে কি না? জি হ্যাঁ। স্যার। তাহলে এই অঙ্কটা করতে হলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? 3 গুণ মধ্যমা মাইনাস, আর পেয়ারসন আছে। হ্যাঁ 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়, তাই তো নাকি? জি স্যার। তাহলে আপনার তো গড় করতে বলিনি, মধ্যমা করতে বলিনি, তাও কিন্তু আপনাকে করে নিতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে জি পেরেছেন স্যার। কি? তাহলে আমি এটার ক্ষেত্রেও করে দিচ্ছি, রিকারমেন্ট 3 টাকা করে দিচ্ছি। এখানে লিখবেন কার্ল পেয়ারসনের সূত্র অনুসারে, কার্ল পেয়ারসনের সূত্র অনুসারে, সূত্রানুসারে প্রচুরক সমান সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। সেক্ষেত্রে আপনার গড় মধ্যমা দুইটা বের করে নেবেন। আচ্ছা, মধ্যমার অ্যান্সার তো আমরা এখানেই পেয়েছি, এই যে 25। 3 গুণ 25 মাইনাস 2 গুণ গড়ের উত্তর কত ছিল? 26.6 মেবি, 26.6। 26.6, 3 25 75, আর 26.6 52.53, 26.6 গুণ 2, স্যার। 53. 53.2, এটা যদি মাইনাস করি, যদি ডিসকানেক্ট হয়ে যায় সবাই কানেক্ট করবেন ওই লিঙ্কে ক্লিক করে, সবাই একটু কানেক্ট করবেন আবার। 75 মাইনাস 53.2, 21.8। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? কথা বলবেন। জি স্যার।